আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে বুধবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি গল্প নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে একটু অন্যরকম একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরব। যাই হোক, ঘটনাটি আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। জানি না আপনাদের কেমন লাগবে। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, চলুন সরাসরি ঘটনায় চলে যাই। আমাকে ঠিক যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আর কথা বলতে না, চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি ডলি আপনাদের মাঝে একটি ঘটনা তুলে ধরলাম। জানি না ঘটনাটি আপনাদের কেমন লাগবে। আশা করব ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আমি বেশি কথা বলবো না, চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। আমি আমার বাড়ি থেকে কিছুটা দূরে একটি বাঁশঝাড় আছে। লোকমুখে শোনা যায় বাঁশঝাড়টা নাকি অনেক ভয়ানক। বাঁশঝাড়ের পিছনে থাকা কিছু রহস্য আমাকে বলল আমার দাদু। আমি বাঁশঝাড়ের সেই রহস্যগুলো আগে জানতাম না। একদিন আমার দাদু আমাকে ডাক দিল। আমি আমার দাদুর কাছে গেলাম। আমার দাদু আমাকে বললাম, তুমি যাতে কোনো সময় আমি দেখি না সেই বাঁশঝাড়ের আশেপাশে যেতে। আমি বললাম, কেন, কি হয়েছে? বাঁশঝাড়ের আশেপাশে গেলে কি হবে, কি সমস্যা? ওখানে জায়গাটা তো অনেক ভালো, খুবই সুন্দর জায়গা, শুনশান। ওখানে তো বেশ ভালোই লাগে যেতে। আবার দাদু আমাকে ধমক দিয়ে বললো, আমি তোমাকে যেটা বলেছি ঠিক এটাই করবে, কখনো বাঁশঝাড়ের আশেপাশেও যাবে না। আমি আমার দাদুকে বললাম, কেন, কি হয়েছে, আপনি আমাকে খুলে বলুন। আমার দাদু আমাকে বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমাকে সব ঘটনা খুলে বলতেছি। আমার দাদু আমাকে যে কথাগুলো বলল, সেই কথাগুলো শুনে যেন আমি নিজের কানকেও বিশ্বাস করতে পারলাম না। আমার দাদু আমাকে বলল, সেই বাচ্চাদের পিছনে কিছু রহস্য আছে। সেই রহস্যগুলো তোমাদের জানাটা দরকার। আমি প্রথমে তোমাদেরকে জানাতে চাইছিলাম না, কিন্তু এখন জানাচ্ছি, কারণ তুমি যাতে কোনো সময় বাঁশঝাড়ের আশেপাশেও না যাও, তার কারণে। আমি আমার দাদুকে বললাম, আমাকে সব ঘটনা খুলে বলুন। আমার দাদু আমাকে বলল, তাইলে শোনো। সেই বাঁশঝাড়ে একটি জিনের ফ্যামিলি বাস করত। তারা অনেক ভালো। তারা অনেকদিন যাবৎ এই বাঁশঝাড়ে উপস্থিত আছে। তারা এখানেই থাকে, কিন্তু কারো কোনো ক্ষতি করে না। আমি একদিন সেই জিনেদের কাছে চলে গেলাম। আমার আগে একটি ক্ষমতা ছিল, এখনো আছে। সেই ক্ষমতাটা হলো কি, আমি জিনেদেরকে দেখতে পারি, তারাও আমাকে দেখা দেয়। জানি না এটা কি আমার ভালো কোনো ক্ষমতা নাকি খারাপ, আসলে আমি বুঝি না। আমি তো সবসময় এই ক্ষমতাকে ভালোর কাজে লাগিয়েছি, খারাপ কাজে কখনো লাগাইনি। যাই হোক, সেখানে যে ফ্যামিলিগুলো থাকতো তারা অনেক ভালো ছিল, সবার অনেক সাহায্য করতো, কারো কোনো ক্ষতি করতো না। যদি কোনো খারাপ দিন এখানে কারো ক্ষতি করতে আসতো, তাদেরকে তাড়িয়ে দিত। আমি তাদেরকে একদিন জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই সাহেব, আপনারা ঠিক কতদিন যাবত এই জায়গায় আছেন? সেই জিনেদের বড় একজন দাদু আছে, তার মানে তাদের ফ্যামিলির সব থেকে বড় যে সে আমাকে বলল, আমরা এখানে আছি প্রায় 70 বছর যাবত।
আমি বললাম, 70 বছর যাবৎ আপনি এই জায়গায় আছেন, এই জায়গার লোকজনকে আপনাদের কেমন লাগে? আমাকে বললাম, লোকজনকে যদি ভালো না লাগতো তাহলে কি এখানে থাকতাম? এই এলাকাটার উপরে আমার আলাদা একটা মায়া জন্মে গিয়েছে, আর কারণে আমরা এখন এই জায়গায় আছি। আশা করছি ভবিষ্যতেও আমার ফ্যামিলির সবাই এখানে থাকবে। তাদের একটি সন্তান ছিল, তার বয়স ছিল তখন 11 বছর। সে অনেক ভালো ছিল, জানি না হঠাৎ করে কাদের পাল্লায় পড়ে তাই সে নষ্ট হয়ে যায়। সে এক একে গ্রামবাসীদের ক্ষতি করতে লাগলো। কখনো কোনো মেয়েকে ভয় দেখায়, বা কখনো কোনো ছেলেদের প্রতি সে খুবই খারাপ আচরণ করে। বিষয়গুলো দেখতে দেখতে এক সময় সেই জিনেদের সব থেকে বড় যে, তার মানে সেই ছেলেটির দাদু, তাকে ডাক দিয়ে বলল, তুমি যদি এসব বন্ধ না করো তাহলে তোমাকে আমি এই গ্রাম থেকে তাড়িয়ে দিব। সেই ছেলেটি রাগের বশে তার দাদুকে মেরে ফেলল। জিনেদের সবগুলোই যেন ক্ষিপ্ত হয়ে আছে সেই ছেলেটির উপর। ছেলেটি বদরাগে, সে কারো কোনো কথা শোনে না। রীতিমতো গ্রামবাসীদের উপরে অত্যাচার যেন বেড়ে চলেছে। এসব কিছু অন্যান্য জিনেরা সহ্য করতে না পেরে সেই ছেলেটিকে এক জায়গায় ডেকে তাকে বলে, তুমি যদি সব বন্ধ না করো তাহলে তোমাকে আমরা মেরে ফেলবো, নাইলে অন্য কোনো ব্যবস্থা করব। ছেলেটি রেগে উঠে যে কথাটা বলেছে তাকেও মেরে ফেলেছে। আর কেউ এসব কথা বলতে সাহস পায়নি। দেখতে দেখতে 3-4 বছর কেটে গিয়েছে। এর ভিতরে অনেক গ্রামবাসীদেরকে মেরে ফেলেছে সে। এসব কিছু সহ্য করতে না পেরে গ্রামের লোকজন একটি কবিরাজকে ডেকে এনে সেই জিনটিকে বোতলবন্দি করে। বোতলবন্দি করার কারণে সে এতদিন যাবৎ এই গ্রামে ছিল না, কিন্তু আমি খবর পেয়েছি বেশ কিছুদিন আগে সে নাকি বোতল থেকে মুক্তি পেয়েছে। আমাকে বলেছে অন্য একটি জিন। তাই আমি আশা করব তুমি ওই বাঁধ ঝাড়ে যাবে না। শুধু বাঁধ ঝাড়ে না, তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রাম থেকে চলে যাও। আমি বিষয়গুলো শুনে যেন একটু অবাক হলাম, কারণ গ্রামবাসীদেরকে এরকমভাবে বিপদে রেখে আমি কেমন করে চলে যাব? বিষয়টা আমার দেখতেই হবে। আসলে এর পিছনের রহস্যটা তো আমি শুনলাম, এখন সেই জিনটিকে আবার কিভাবে বোতলবন্দি করব, সেই ব্যবস্থা আমার নিতে হবে। আমি বড় একটি কবিরাজকে চিনি। সেই কবিরাজটি ঢাকায় থাকে। সে অনেক বড় কবিরাজ। তার সঙ্গে আমি ফোনে কথা বললাম। সে আমাকে যেসব কথা বলল আমি তার কথা অনুযায়ী চলার চেষ্টা করলাম। সে আমাকে বলল, তুমি ওই বাঁধ ঝাড়ে যাবে, সে তোমার কোনো ক্ষতি করবে না, কিন্তু তোমার একটু সাবধানে থাকতে হবে। তোমার ওর সঙ্গে ভালোবাসার অভিনয় করতে হবে, কিন্তু হ্যাঁ, তোমাকে যেন মোটেও বুঝতে না পারে ও যে তুমি ওর প্রতি আকৃষ্ট না। তুমি ওকে বোতলবন্দি করার জন্যে ওর কাছে গিয়েছ। বিষয়টা তোমার যেন মাথায় থাকে, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। আমি সিদ্ধান্ত নিলাম সেই বাঁধ ঝাড়ে যাওয়ার জন্যে। এর ভিতরেই হঠাৎ করে কেউ একজন চিৎকার করতেছে। আমি দৌড়িয়ে ঘর থেকে বের হলাম। বের হয়ে দেখি আমার দাদুরাও আমার আগেই বেরিয়ে গিয়েছে। আমাদের এই গ্রামেরই একটি লোক, মধ্যবয়স্ক লোক, সে লোকটি চিৎকার করতে করতে গ্রামের ভিতর ঢুকলো। চিৎকার করতে করতে বলতেছে সে আবার এসে গিয়েছে, সে এবার কাউকে বাঁচতে দিবে না, একে একে সবাইকে মেরে ফেলবে। তাই বলেই লোকটি আর যেন কথা বলতে পারে না। লোকটি হাওয়ায় ভেসে উঠল। বিষয়টা দেখে যেন আমি নিজের চোখেও বিশ্বাস করতে পারলাম না। একটি লোক বা একটি মানুষ কিভাবে হাওয়ায় ভাসতে পারে?
আমার আর বুঝতে বাকি রইল না এটা সেই জিনের চক্রান্ত। আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি এটা সেই খারাপ জিনটাই করেছে। আমি দৌড়ে ঘরের ভিতর চলে গেলাম। ঘরের ভিতর যেয়ে এক জায়গায় বসে থেকে ভাবতেছি কি করা যায়। যদি ভুলেতেও সে বুঝতে পারে আমি তাকে বন্দি করার জন্যে তার সঙ্গে প্রেমের ফাঁদ পাতব, তাহলে আমাকে তো মারবেই, সঙ্গে আমার পরিবারের সবাইকে মেরে ফেলবে। তারপরেও আমার এই কাজটা করতে হবে, কারণ আমার জীবনের থেকে বেশি মূল্যবান এই গ্রামবাসীদের জীবন। রীতিমতো অনেক লোকই এই গ্রামে মারা গিয়েছে, আর যাতে কেউ মারা না যায় সেই ব্যবস্থা আমার করতেই হবে। নানান কথা ভেবে আমি সেই বাদ ঝাড়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এরই ভিতরেই সেই লোকটি আবারও চিৎকার করে উঠল। আমি আবার বেরিয়ে গেলাম। দেখি লোকটি একবার হাওয়ায় ভাসিয়ে উঠতেছে, আবার নিচে পড়ে যাচ্ছে, আবার হাওয়ায় ভাসতেছে, আবার নিচে পড়ে যাচ্ছে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না। এরকম কাজ একটা জিন হয়েও কিভাবে করে? আমি জানি জিনেদেরও অনেক শক্তি, তাই বলে এরকম অন্যায়ভাবে একটি লোকের সঙ্গে এরকম কাজ কিভাবে করে? আমি সেই বাদ ঝাড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। পরের দিন সকালবেলা আমি আরও বেশ কয়েক গ্রামবাসীর সঙ্গে কথা বললাম, তারাও ঠিক একই কথা বলল। ঠিক যখন জহরের আজান দিয়েছে সেই সময়ে আমি সেই বাদ ঝাড়ের কাছে চলে যাই। যে বাদ ঝাড়ের মাঝখানে আমি বসে পড়লাম, বসে গান গাইতেছি। এরই ভিতরেই হঠাৎ করে বাতাস এসে যেন আমার শরীরটা ঠান্ডা করে দিয়ে গেল। আমি বিষয়টা হালকাভাবেই নিলাম, কারণ আমি জানি এখানে সেই জিনটা আছে, সে এই কাজগুলো করতেছে। আমি এমন কিছু বললাম না, আমি আমার মতো গান গেয়ে চলেছি। হঠাৎ করে অনুভব করলাম আমার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। পিছন দিকে ঘুরে তাকাই, দেখলাম কেউ নেই। আমার মনের মধ্যে কিছু ভয় কাজ করতেছে, তারপরেও আমি বুঝতে দিচ্ছি না, কারণ আমি জানি সে যদি বুঝতে পারে তাহলে সে আমাকে মেরে ফেলবে। আমি আমার মতো গান গেয়ে চলেছি। হঠাৎ করে আবারও মনে হলো পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আবারও পিছন দিকে ঘুরে তাকালাম, এবারও দেখলাম কেউ নেই। এবার সিদ্ধান্ত নিলাম আর আমি পিছন থেকে ঘুরে তাকাবো না। আমি রীতিমতো গান গেয়ে চলেছি। হঠাৎ করে আমার আবার অনুভূতি হলো যে আমার শরীরে কেউ একজন হাত দিচ্ছে। তার হাতটা অনেক ঠান্ডা মনে হলো, কোন একটা ঠান্ডা শীতলা হাত আমার গাও দিয়ে মাথা দিয়ে নামতে নামতে আমার পিঠ অব্দি চলে গিয়েছে। আমি পিঠে হাত দিলাম, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে সেই ঠান্ডা অবয়বটি আর আমার শরীরে হাত দিল না। আমি দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে পড়ে জিজ্ঞেস করলাম, কে তুমি? আমার সামনে এসো না কেন? কে আমাকে পিছন থেকে দাঁড়াচ্ছ? কেউ কোনো কথা বলো না, সে আমার সামনে এলো না। আমি অনেকক্ষণ যাবত ওখানে দাঁড়িয়ে আছি, চতুর্দিকে খুঁজতেছি আর ডাকতেছি, কেউ আসে না। আমি ওখানে আর দেরি করলাম না, ওখান থেকে দৌড়ে চলে গেলাম আমার বাড়িতে। বাড়িতে যেয়েই আমি কবিরাজের কাছে ফোন দিলাম। কবিরাজ আমাকে বলল, সে তোমার শরীরে যেহেতু হাত দিয়েছে তাইলে অবশ্যই সে তোমার কাছে আসবে। তুমি এক্ষুনি ফোন কাটো, তুমি আমার সঙ্গে আর যোগাযোগ করবে না। আমি তোমার সঙ্গে যোগাযোগ করব, আমি এখান থেকে দেখব, তারপরে তোমার সঙ্গে যোগাযোগ করব। আমি কবিরাজকে বললাম, আচ্ছা ঠিক আছে, তাই হবে। আমি ফোনটা কেটে দিলাম। কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিয়ে দিলাম। আবার দাদু আমাকে বলল, তুমি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো, তোমার আব্বু ফোন দিয়েছিল। ও আরেকটি কথা তো বলতে ভুলে গিয়েছি, আমরা ঢাকায় থাকি। আমার আব্বু এবং আমার আম্মু ঢাকায় থাকে, গ্রামে শুধু আমার দাদু একাই থাকে।
আমি সেখানেই বেড়াতে এসেছি। যাই হোক, আমি ঘটনায় চলে যাই। আমি আমার দাদুকে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিবনি। তাই বলে ঘরে চলে গেলাম। কিছুক্ষণ পরে খাবার খেয়ে ঘুমাতে চলে যাই। যে আমার আব্বুর কাছে ফোন দিই। আমার আব্বুর সঙ্গে অনেকক্ষণ যাবৎ কথা বলি, আমার আম্মুর সঙ্গে কথা বলি। কথা বলে চোখটা লাগিয়ে গিয়েছে। আমি ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ করে আমার কি যেন একটা অনুভূতি হলো, আমার পিছনে কেউ একজন শুয়ে আছে। আমি উঠে বসলাম। বসে চতুর্দিকে খুঁজলাম, কিন্তু ওখানে কেউই নেই। বিষয়টা একটু অস্বাভাবিক মনে হলো। আমি তো ভুলে গিয়েছি আমি সেই বাজারে গিয়েছিলাম, সেই জিনটি আমার কাছে আসতে পারে। যাই হোক, আমার যখন মনে হলো তখন ভাবলাম হয়তো বা সেই জিনটি এসেছে। আমি আবার শুয়ে পড়েছি। কিছুক্ষণ পরে আবারও কে একজন আমার শরীরে হাত বোলাচ্ছে। তার হাতটাই অনেক ঠান্ডা, তার হাত বরফের মতো ঠান্ডা হয়ে আছে। সে তার শীতল হাত দিয়ে আমার শরীরে হাত নাড়াচ্ছে। আমি আবার উঠে বসলাম। বসে জিজ্ঞেস করলাম, কে তুমি? আমার সামনে এসো না কেন? আমার সামনে এসো, আমি তোমাকে কিছু বলবো না। হঠাৎ করে কিছু একটা পড়ার শব্দ পেলাম। পিছন দিকে ঘুরে তাকালাম। তাকে দেখি একটি লোক দাঁড়িয়ে আছে। লোকটির চেহারাটা বেশ সুন্দর, কিন্তু আমি তো বুঝতে পেরেছি তার চেহারাটা সুন্দর হলে সেও জিনটি খুব একটা ভালো না। আমি লোকটিকে জিজ্ঞেস করলাম, কে আপনি? আমার ঘরে কেমন করে এলেন? লোকটি আমাকে জিজ্ঞেস করলো, তুমি আমাকে চিনবে না, আমি তোমাকে বেশ ভালোভাবেই চিনি। আমি লোকটিকে বললাম, আচ্ছা আপনার পরিচয় দিন। লোকটি আমাকে তার নাম বলল, আর নাম রতন। আমি বললাম, আচ্ছা রতন, আপনি কোথায় থাকেন? আমাকে বললো, আমি বাঁশঝাড়ে থাকি। এই হাসতে হাসতে বললাম, আহা, বাঁশঝাড়ে? বাঁশঝাড়ে কি কেউ থাকে নাকি? কোন বাঁশঝাড়ে থাকেন? সে আমাকে বলল, তোমাদের বাড়ির পিছনেই যে বাঁশঝাড়টা আছে আমি ঠিক ওই জায়গায় থাকি। আমি বললাম, ওখানে আবার মানুষ থাকে নাকি? আমি তো আজকে প্রথম শুনলাম সেই বাঁশঝাড়ে কোনো মানুষ থাকে। সে আমাকে বলল, কে বলেছে আমি মানুষ? আমি জিন। আমি কিছু অভিনয় করলাম। সে যাতে বুঝতে না পারে আমি তাকে সন্দেহ করেছি। আমি চমকে ওঠার মতো হয়ে বললাম, কি তুমি জিন? তাহলে তুমি আমার কাছে কি করো? এখান থেকে চলে যাও, তাড়াতাড়ি যাও, নাইলে তোমাকে মেরে ফেলবো। সে হাসতে হাসতে বলল, তুমি আমাকে মারতে পারবে না, আমি তো জিন, আমাকে কেউ মারতে পারে না, আমি সবাইকে মেরে ফেলি। আমি হেসে উঠলাম। হেসে উঠে বললাম, তুমি আমার কাছে কি চাও? এখান থেকে চলে যাও, তোমাকে আমি আর সহ্য করতে পারতেছি না, তুমি আমার সামনে আর কখনো আসবে না। সে বলল, না আমি তো এখান থেকে কোথাও যাব না, আমি তোমার সঙ্গে থাকবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমার কাছে এসে বসো, আমরা একটু গল্প করি। আমরা অনেকক্ষণ যাবৎ গল্প করলাম। গল্প করে আমি তাকে বললাম, আচ্ছা আমি ঘুমাবো এখন তুমি চলে যাও, আবার কালকে আমি দুপুরবেলা সে বাঁশঝাড়ে যাব, যে ওখানে দুজনে অনেকক্ষণ যাবৎ গল্প করব। সে আমার কথাই রাজি হলো। সে ওখান থেকে চলে গেল। আমিও ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে বাড়ির দিকে হাঁটলাম কিছুক্ষণ। আমি এ পর্যন্ত ঘরের দিকে তাকাইনি। আমি অনেক রাতে শুয়েছি। পরে ঘরের ভিতরে গেলাম, যেতে আমার দাদু আমাকে ডাক দিয়ে বলতেছে, এত বেলা পর্যন্ত কি কেউ ঘুমায়? আমি বললাম, কোথায় এত বেলা, কয়টা বাজে? আমার দাদু আমাকে বলল, তুমি নিজেই ঘড়িটা দেখো। আমি ঘড়ি দেখলাম, ঘড়িতে বাজে প্রায় 11টার মতো। আমি আমার দাদুকে বললাম, 11:30 বেজে গিয়েছে, আমি তো জানি না। আমার দাদু আমাকে বলল, তাড়াতাড়ি ব্রাশটা সেরে নিয়ে মুখ ধুয়ে খেতে এসো, তোমার জন্য আমিও না খেয়ে বসে আছি। আমি আর দেরি করলাম না, কেবল পারে যেয়ে হাত মুখ ধুয়ে খাইতে চলে আসি। আমরা দুজনে খাবার খেয়ে নিলাম, নিয়ে আমার ঘরের ভিতরে চলে গেলাম, যে আমার আব্বু এবং আমার আম্মুর সঙ্গে কথা বলি।
কথা বলতে বলতে জোরে আজান দিয়ে দিয়েছে। আমি আমার আব্বুকে বললাম, আচ্ছা ঠিক আছে আমি রাখি তাইলে। আর আব্বু ফোনটা কেটে দিল। আমি ঘর থেকে বেরিয়ে সোজা চলে গেলাম সেই বাঁশঝাড়ে গেলাম। যে সেই বাঁশঝাড়ে মাঝ বরাবর বসে পড়লাম। মাঝ বরাবর বসতেই হঠাৎ আবারও সেই ঠান্ডা বাতাস যেন আমার শরীরটা ভেদ করে নিয়ে চলে গেল। শুধু ঠান্ডা বাতাস না, এবারে পিছনে থেকে কেউ যেন আমাকে ডাক দিল, ডলি, এই ডলি, ডলি। আমি পিছন দেখে ঘুরে তাকালাম। তাকে দেখলাম সে ছেলেটি রতন পিছনে দাঁড়িয়ে আছে। আমি রতনের হাতটা টান দিয়ে আমার পাশে বসলাম। রতন আমার পাশে বসলো, বসে বলতেছে, আমি বিশ্বাস করতে পারিনি তুমি এই বাঁশঝাড়ে আসবে। হয়তোবা তুমি না এলে আমি তোমার কাছে চলে যেতাম। আমি রতনকে বললাম, আমি এখানে আসবো না, আমি তো তোমাকে বলেছি আমি সে বাঁশঝাড়ে যাব, এসে গিয়েছি। রতন আমাকে দেখে বলল, তোমাকে যেন আজকে অন্যমনস্ক লাগতেছে, কি হয়েছে? আমি বললাম, না কিচ্ছু না। আমাকে বলতেছে, না কিছু তো একটা হয়েছে। আমি বললাম, না আমার কিচ্ছু হয়নি। রতন আমাকে বলল, আচ্ছা চলো তোমাকে এক জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আমি বললাম, কোথায় যাবে? আমি এখন কোথাও যাব না। আমাকে বলল, আরে চলো না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে চলো। রতন আমাকে বলল, তুমি আমার পিঠের উপরে বসে পড়ো। হ্যাঁ, আমিও পিঠের উপরে বসে পড়লাম। সে আমাকে নিয়ে উড়াল দিল সেই মাঝ আকাশে। কিছুক্ষণ উড়তেই যেন একটি চোখ ধাঁধানো জায়গায় পৌঁছে গেলাম। জায়গাটি আমি শুধু কল্পনায় ভাবতে পারি, কিন্তু বাস্তবে যে এরকম কোনো জায়গা দেখবো আমি এটা ভাবতেও পারিনি। জায়গাটা অসম্ভব সুন্দর, কত সুন্দর ফুল ফলে সাজানো একটি বাগানের মতো। তার মাঝ বরাবর একটি প্রাসাদ আছে। আমি রতনকে বললাম, আচ্ছা এই প্রাসাদটা কার? আমাকে বলল, এই প্রাসাদটা আমার দাদু বানিয়েছিল। আমরা এখানে থাকি না, আমরা থাকি তোমাদের বাড়ির পাশে যে বাঁশঝাড়ে। এখানে শুধু আমি আসি, আর কেউ আসে না। আগে আমার আব্বা মাঝে মধ্যে আসতো, সেও মারা গিয়েছে। আমার আম্মু মারা গিয়েছে। আমি জানতাম আমার একটি চাচা আছে, চাচা তো ভাইরাও আছে, কিন্তু তাদেরকে আমি কখনো দেখিনি। বর্তমানে আমি একাই আছি, আমি একাই এই বাঁশঝাড়ে থাকি। পাশাপাশি এই প্রাসাদে মাঝে মধ্যে আসি। আগে আমাকে বন্দি করে রেখেছিল তোমাদের গ্রামের লোকেরা। আমি বেশ কিছু বছর আগে মুক্তি পেয়েছি, কিন্তু আমি এতদিনে প্রাসাদেই ছিলাম। আমি মাঝে মধ্যে সেই বাঁশঝাড়ে যাই। আমি রতনকে বললাম, আচ্ছা আমি প্রাসাদের ভেতরে যাব। রতন আমাকে নিয়ে প্রাসাদের ভিতর প্রবেশ করলো। প্রাসাদের ভিতরে ঢুকতে যেন আমার চোখটা ছানা বড় হয়ে গেল। এত সুন্দর প্রাসাদ আমি কখনো দেখিনি। প্রাসাদটা খুবই সুন্দর দেখতে। আমাকে রতন একটি রুমে নিয়ে গেল। রুমের ভিতরে ঢুকতেই যেন আমার চোখটা ছানা বড় হয়ে গেল। রুমের ভিতরে অনেক সোনা গয়না রাখা। সোনা গয়নাগুলো দেখে আমার মাথাটা যেন চক্কর দিয়ে উঠল। এত সোনা গয়না এ পেল কোথায়? আমি রতনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এত সোনা গয়না তুমি কোথায় পেয়েছ? রতন আমাকে বলল, আমার দাদু এগুলো রেখে গিয়েছিল, আমি সেগুলার দেখাশোনা করি।
আমি রতনকে বললাম, আচ্ছা এগুলো তুমি খরচ করো না? রতন বলল, না এগুলো আমার কোনো প্রয়োজন হয় না, তাই খরচ করি না। এগুলা যেখানে ছিল ঠিক ওখানে আছে। এখান থেকে আমি একটি পায়েও টান দেইনি, ঠিক যেভাবে রেখে গিয়েছিল এখনো ঠিক ওইভাবেই আছে। আমি রতনকে বললাম, আচ্ছা আমি এখান থেকে কিছু স্বর্ণ নিয়ে যাই। রতন আমাকে বলল, না খবরদার, তুমি এইসব স্বর্ণে হাত দিবে না। যদি হাত দাও তাহলে তোমার সমস্যা হতে পারে। আমি ভালো ভালো বলছি, এগুলোতে হাত দেবে না তুমি। আমি রতনকে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি আর হাত দেব না, চলো আমি বাড়িতে যাব। প্রায় সন্ধ্যা লেগে গিয়েছে, আমার বাড়িতে যেতে হবে, আমার দাদু আবার টেনশন করবে। রতন আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, তুমি চলো, তোমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসি। আমাকে তার পিঠে উঠিয়ে আমার বাড়িতে নেমে দিয়ে গেল। আমি ঘরের ভিতর ঢুকে পড়লাম। ঘরের ভিতরে ঢুকে দেখলাম আমার দাদু বিছানার উপর শুয়ে আছে। আমি আমার দাদিকে বললাম, দাদু তুমি এই সময় শুয়ে আছো কেন? তোমার কি শরীর খারাপ? আমার দাদু আমাকে বলল, না আমার শরীর ঠিকই আছে, তুমি কোথায় গিয়েছিলে? আমি আমার দাদিকে বললাম, একটু ঘুরতে গিয়েছিলাম পাশের গ্রামে। আমার দাদু আমাকে বলল, তোমার পাশের গ্রামে যাওয়াটা মোটেই ঠিক হয়নি, তুমি এখানে আর থাকবে না, কাল বছরের ভিতরে তুমি তোমার আব্বুর কাছে চলে যাবে। আমি আমার দাদিকে বললাম, কেন, কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে? আমাকে বলল, না এমন কোনো সমস্যা নেই, তোমাকে যেটা বলেছি ঠিক ওইটাই করবে। আমি একটু সন্দেহ করেছি, হয়তোবা আমার দাদু সব কিছু জানতে পেরেছে, তাই আমাকে এখানে থাকতে দিচ্ছে না। কিন্তু আমার ভাবনাটা পুরোটাই ভুল। আমার দাদু কিছু জানতে পারেনি, সন্দেহের বসে এসব কথা বলছে। আমি আমার দাদুকে বললাম, আচ্ছা ঠিক আছে, ওটা পরে দেখা যাবে। এর মাঝে আরও অনেক কাহিনী আছে। সুমন ভাই, আমি ঘটনাটি এক্ষুনি সব কিছুই প্রকাশ করতে পারছি না, কারণ আমার একটু সমস্যার কারণে আমি ঘটনাটি অর্ধেক দিতে বাধ্য হলাম। এর আরও একটি এপিসোড দিব বলে ভাবতেছি। যাই হোক ভাই, আপনি মনে কষ্ট নেবেন না, কারণ আমি প্রচণ্ড চাপে আছি। পরীক্ষার কারণে আমি ঠিকমতো ঘটনাটি পুরোটা লিখতে পারলাম না। যাই হোক, দু একদিনের ভিতরে আবারও ঘটনাটি আপনাদের কাছে পাঠিয়ে দিব। আমি বেশি কথা বলবো না, যতটুকু বলেছি। আশা করব সুমন ভাই, ঘটনাটি আপনি বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ঘটনাটি সবার মাঝে প্রকাশ করার মতো হয়, তাহলে এই ছোট বোনটার লেখা ঘটনাটি সবার মাঝে ছড়িয়ে দিবেন অবশ্যই। আমি ডলি এবারের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, কিন্তু হেরে যাব না। আমি আবারও আপনাদের কাছে খুব শীঘ্রই ঘটনার দ্বিতীয় অংশটি প্রকাশ করব। আমাকে সবাই মাফ করে দিবেন, কারণ আমি পুরো ঘটনাটি আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না। সুমন ভাই দ্বিতীয় পার্টটি খুব শীঘ্রই আপনাদের মাঝে লিখে পাঠিয়ে দিব। আশা করব ভাই ঘটনাটি আপনি সবার মাঝে ছড়িয়ে দিবেন। আজকে যে ঘটনাটি আপনাদের মাঝে তুলে ধরেছি, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে এই ঘটনাটি আপনাদের মাঝে তুলে ধরেছি, কারণ ঘটনাটি আমার সঙ্গে ঘটে গিয়েছে। আমি বেশি কথা বলবো না, এবারের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই আবারও দেখা হবে পরবর্তী এপিসোডে। আমি আর কথা বাড়বো না, আপনি ভালো থাকবেন। আর যারা যারা গল্পটি শুনতেছেন তারা সবাই ভালো থাকবেন। যাই হোক, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আমার ডলিয়াপুর ঘটনাটি তো আমার অসম্ভব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আরেকটি কথা, চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি দেখতেছি সাবস্ক্রাইবের হার খুবই কম। ছোট্ট চ্যানেল দেখে কারো পছন্দ হয় না,
নাকি কেউ সাবস্ক্রাইব করতে চান না? আমার যতগুলো ভিউয়ার্স আছে তাদের ভিতরে প্রায় 92%ই আনসাবস্ক্রাইব করা। আপনারা সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না, আমি সুমন এবারের মতো বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে একটি কথা বলবো, আপনাদের সঙ্গে যদি এরকম কোনো ঘটনা ঘটে যেয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস bhuterbaড়ি00@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 019621350608। আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমেলে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। আমাদের ভিডিওর ডেসক্রিপশনে আমাদের ইমেল অ্যাড্রেস বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে। খুবই শীঘ্রই, খুবই দ্রুত আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি আমাদের কাছে পাঠিয়ে দিন। অন্য কেউ পাঠানোর আগেই আপনি সবার আগে ফোনটা হাতে নিয়ে আপনার সঙ্গে ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়ে দিবেন। আমরা সবার আগে আপনার দেওয়া ঘটনাটি সবার মাঝে তুলে ধরব। তাই আর দেরি করবেন না, এক্ষুনি আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিন। যাই হোক, আমি আর কথা বাড়ছি না, বরাবরের মতো একটি কথাই বলতে চাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? অশরীরী ভূত, তুমি ভূত? ভূতের বাড়ি, ভূতের বাড়ি।